স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব অপূর্ব জাহাঙ্গীর। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অপূর্ব জাহাঙ্গীর, আপনাকে দিয়ে শুরু করি। সরকার আর কোনো দলের সঙ্গে তাহলে কথা বলছে না, সরকার সিদ্ধান্ত নিচ্ছে না? এখনো দলের সাথে কথা বলাটা কিন্তু এখনো ওপেন। যখন দেখেন যে আমরা যেমন সরকার যখন 7 দিনের একটা ডেডলাইন দিয়েছিল, এটাও কিন্তু যথেষ্ট ওপেনই ছিল। এটা যে 7 দিন ক্রস করেছে, যে সরকার যে অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে নেয় তা কিন্তু না, হয়তো মিডিয়ার সামনে বলছে না, কোনো আনুষ্ঠানিকভাবে বলছে না, কিন্তু ব্যাক চ্যানেলে কিন্তু সবসময় কথা হচ্ছে। সো আমি সরকার যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে না আসতে পারে, তাহলে অবশ্যই সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। রেজন আপা হয়তো তাই বলেছেন, কিন্তু মানে সরকার কখনোই ওই গেটটা বন্ধ করবে না যে যেখানে রাজনৈতিক দলদের সাথে আর কথা বলবে না। মানে এই সরকার তো সকল রাজনৈতিক দলের সাপোর্টেই এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তো রাজনৈতিক দলের সাথে কথা এই সরকারকে বলতেই হবে। মানে যদি দলগুলো মানে কারো না কারো বিপক্ষে তো যাবে সরকার একটা সিদ্ধান্ত। এমনও তো হতে পারে যে সকলেরটাই কিছু না কিছু থাকলো, কারো বিপক্ষে যেতে হবে তা তো না। দেখেন, আপনি ইউ ক্যান স্যাটিসফাই এভরিওয়ান, এবং একটা দলের যেটা প্রত্যেক দলই কিন্তু ভিন্ন ভিন্ন মতামতে রয়েছে এখনো পর্যন্ত কয়েকটা বিষয়। সো যদি কোনো সরকার যেই সিদ্ধান্তটাই নেই, আমি আগে থেকেই আপনাকে বলে দিই যে কোনো দলই পুরোপুরি যে স্যাটিসফাইড হবে তা না, এবং এটা হওয়ারও কথা না। তাহলে আপনি সরকারটাকে নন পার্টিসান বলতে বায়াসড হয়ে যাবে আর কি। সো আমার মনে হয় যে এখানে সরকার যেই সিদ্ধান্তই নিক, রাজনৈতিক দলরা যে 100% খুশি হবে তা না, কিন্তু আমি মনে করি যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেখানে প্রত্যেক রাজনৈতিক দলের মতামতকে কেটার করেই সিদ্ধান্তটা নেবে। আচ্ছা, অতিথি যুক্ত করে নেই যদি একটু। হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। জি, আশরাফ আলী আকন, মানে আপনাদের বিরুদ্ধে যদি যায় এই সরকার যে সিদ্ধান্তটা নেবে, সেটা আপনারা কি মেনে নেবেন? মানে আপনারা কি প্রতিক্রিয়া দেখাবেন? ধন্যবাদ সঞ্চালক এবং সম্মানিত সঞ্চালক ও সমালোচক বৃন্দ, আমার ধন্যবাদ মানে শুভেচ্ছা জানাই যারা দর্শক। আমাদের বুদ্ধি দেওয়ার তো কিছু আসে না। আমাদের এই আন্দোলন শুধু কোনো দলের জন্য না, দলের স্বার্থের জন্য না, আমাদের আন্দোলন জনগণের জন্য, দেশের জন্য। একটা সুস্থ গ্রহণযোগ্য অবাধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্যই মূলত আমরা এই দাবিটা তুলে দিচ্ছি, এবং এটা বাস্তব দাবি। আমরা অনেকগুলো পয়েন্ট দিয়েছি যে কেন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে, বহুত বিবৃতি, বহুত কিছু। সেখানে তো এটা আমাদের বুদ্ধি যাওয়ার, এটা জনগণের বুদ্ধি যাবে। আর এইটা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনার ব্যাপারে উনি যখন লন্ডন যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বিএনপি ওনার বিরোধিতা করেছে, ওনার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। যখন উনি লন্ডন গিয়েছেন, সেখানে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেখানে আপনার যৌথ প্রেস ব্রিফিং হয়েছে, এবং ওখান থেকে উনি নির্বাচন করেছেন, বলেছেন যে আপনার এই ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। এরপর থেকে তো বিএনপি খুব ভালো তার পক্ষে তার অনেক গুণগান গেছেন তার পক্ষে। একটা বড় দলের মানে অ্যাক্টিং প্রেসিডেন্টের সঙ্গে যদি প্রধান উপদেষ্টার বৈঠক হয়, কথা হয়, মানে এটা তো আসলে আরো ভালোভাবে হবার কথা। মানে এটা কি কোনো এইটা কথা হতে পারে, কিন্তু যৌথ প্রেস ব্রিফিংটা ঠিক হয়। এটা কেউ তার এই কথাটাকে ঠিক করে না, ঠিক বলে নাই, এবং ওখানে যাওয়ার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করাটা ওনার ঠিক। আপনাদের সঙ্গেও তো বসেছেন, আপনাদের সঙ্গে বসার পরেও তো আমরা প্রেস উইং থেকে ব্রিফিং দেখেছি। ওখানে আসার পরে ডাকছেন, বসছেন, বলছেন ইত্যাদি ইত্যাদি। মানে ওটা কি লন্ডনে বসলেন বলে এরকম হচ্ছে? দেশে তো মাঝে মাঝেই বসছেন আপনারা, আমরা তো দেখেছি। কিন্তু মূল জায়গায় বসার পরে ওনার যে আগে একটা নিরপেক্ষ অবস্থান ছিল, এইটা কিন্তু অনেকটা উনি হারিয়েছেন এবং অনেকটা বিতর্কিত হয়েছে।
যৌথ নিয়ে কথা বলতেই পারেন, ওখানে গেছেন, কথা বলছেন, এবং কেন গেছেন, অনেক কোনো রাষ্ট্রীয় সফর ছিল না। ওখানে রাষ্ট্রের ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করেন। ওখানে যাওয়ার পরে উনি যে যৌথ প্রেস ব্রিফিংটা করলেন, এইটা তো ঠিক হয় না। একটা দলের, একটা সরকার প্রধান, একটা দলের প্রধানের সাথে উনি যৌথ ব্রিফিং করতে পারেন। আচ্ছা, অপূর্ব জাহাঙ্গীর, মানে একটু যদি আমি, অপূর্ব জাহাঙ্গীর আছেন, ওনার যদি একটু ব্যাখ্যাটা শুনি। আমার শ্রদ্ধেয় ভাই অনেক কিছুই বললো, আমিও একটু বলি। আসলে উনি যা যা বলেছেন আসলে সবগুলো যে ঠিক তা না। প্রথমত প্রধান উপদেষ্টা গেছেন রাজার আমন্ত্রণে, তো এটা যথেষ্টই সরকারি একটা সফর ছিল। দ্বিতীয়ত আপনি যেটা বললেন আমিও এটার সাথে এগ্রি করি, সেটা হচ্ছে যে দেখেন, একটি দলের নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ করা এটাকে কোনোভাবে ভুলভাবে ইন্টারাপ্ট করার কোনো কারণ নেই। এছাড়া প্রধান উপদেষ্টা ডে 1 থেকে সকল পলিটিক্যাল স্টেক হোল্ডারের সাথে বসেছে। অবভিয়াসলি জনাব তারেক রহমান ইজ আ বিগ পলিটিক্যাল স্টেক হোল্ডার বাংলাদেশের, তো ওনার সাথে বসবে এটাই স্বাভাবিক। উনি তো বেগম খালেদা জিয়ার সাথেও সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে। তো আমি এটাকে কোনোভাবে দেখি না। আপনি চাইলে, মানে এই জিনিসটাই হয় যে আমরা রাজনৈতিক দলগুলো যে যার সুবিধা অনুযায়ী বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে প্যাকেজ করে, এবং এটা আমি শুধু একটা রাজনৈতিক দলকেই বলছি না, সকল রাজনৈতিক দলই এই কাজটা করেছে। এটা আমি 1.5 বছর ধরে দেখছি। তো এটাকে আমি আমার জায়গা থেকে আমি অত সিরিয়াসলি নেই না। ইউ ক্যান ইন্টারপ্রেট ইট হাউএভার ইউ ওয়ান্ট। আবার যদি ধরেন মানে মিটিং হলো, মিটিং এর পরে ব্রিফিং হলো না, তখন তো আবার এটা নিয়ে অন্যভাবে যে কি কথা হলো, না, এটা ব্রিফিং হলো মানে আপনি আপনার জায়গা থেকে ক্রিটিসাইজ করতেই পারেন, আপনার একটা ইন্টারপ্রিটেশন থাকতেই পারে, সেটা আমার কোনো সমস্যা না। কিন্তু ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট। মানে আমরা ফ্যাক্টকে এতবার বিভিন্ন মোড়কে বারবার যদি প্যাকেজ করে থাকি, এটা আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকার তো আমি মনে করি সকল রাজনৈতিক দলেরই সমর্থিত একটি সরকার। সো তাকে অবশ্যই ক্রিটিসাইজ করেন, কিন্তু কোট অ্যান্ড কোট আজাইরা ভাবে ক্রিটিসাইজ করার আমি কোনো কারণ দেখি না। আমি যদি একটু হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একটু জানি যে জুলাই সনদ নিয়ে এখন সরকার সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা যদি আপনাদের বিরুদ্ধে যায়, আপনারা কি প্রতিক্রিয়া দেখাবেন? আপনাকে ধন্যবাদ। একাত্তর জানাদার দেখছেন তাদের সশস্ত্র সালাম, বিজ্ঞ শুভেচ্ছা। আসলে সরকার যখন সিদ্ধান্ত নেবেন, সরকার সব সিদ্ধান্ত তো রাজনৈতিক দলের বিরুদ্ধে নেয় না, সবটা বিরুদ্ধে যায় না, সবটা পক্ষে যায় না। সরকারের মতো করে সরকার চলে। দুর্ভাগ্য যে আমাদের 6 মাস 8 মাস বসে এত আলোচনার পর আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারলাম না। তাহলে এত চা খাওয়ানো হলো, এত ভালো খাবার খাওয়ানো হলো, এত এসির মধ্যে থেকে এত গল্প গুজব করা হলো, মিডিয়ার সামনে আসলো, দরকার ছিল তো। সরকার সিদ্ধান্ত দিয়ে দিলে পারতো এটা সেটা হয়ে গেল। এত তো দরকার ছিল না। এখন এই জুলাই সনদকে নিয়ে যদি পানি ঘোরা করার চেষ্টা আমরা করি, বা এই জুলাই সনদ স্বাক্ষরকে নিয়ে যদি আমরা নির্বাচনের উপরে এরকম পড়ে, তাহলে প্রথম লস হবে সরকারের। এই নির্বাচন যদি ফেরতে না হয়, জুলাই সনদকে কেন্দ্র করে সরকার থাকবে না, একদমই থাকবে না। সরকার অনেকে কারাগারে যাবে এবং সেনাবাহিনী আর ভাড়া দেবে না দেশে, এরকম একটা সরকারকে ভাড়া দেবে না। এবং যারা আজকে বড় বড় লেকচার মারতেছে, আমরা যারা মারতেছি, আমাদেরকে কারাগারে দিতে হবে, আমাদেরকে পিঠে লাল বানিয়ে দিবে। আর দেশের মানুষ মিছিল করে তাদেরকে সমর্থন জানাবে, সঠিক কাজটা করেছেন। এটা আজকে 15-16 মাস তামাশা করতেছে। দেশ জাতির কথা এদের চিন্তা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেদিকে চিন্তা নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে তার কথা বলা নেই, স্বাস্থ্য ব্যবস্থা কিছুই নেই, সেগুলির দিকে নজর নেই, কৃষকদের কি কষ্ট, তাদের ফসল দাম পাচ্ছে না, সেভাবে মনের ভিতরেই তাদের আসে যায় না। গার্মেন্টস শ্রমিকরা কত কষ্ট করতে, তাদের সমান কিভাবে করা যায়, কোনোটাই নেই। শুধু জুলাই সনদ বাস্তবায়ন হতো। এই যদি এই সরকার জুলাই বাস্তবায়ন করবে, পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। যেমন আজকে কঠিন সত্য কথাটা বলি, আজকে কয় তারিখ? নভেম্বর 10 তারিখ। আমার ভাই আশরাফ ভাই ভুলে গেছেন, বাংলাদেশের টেলিভিশন গুলি ভুলে গেছেন, বাংলাদেশ সাংবাদিকেরা ভুলে গেছেন, বাংলাদেশের রাজনীতিবিদরা ভুলে গেছেন, সরকারি যারা আছেন তারা জানেনই না আজকে কয় তারিখ, আজকে কি দিন। আজকে 10ই নভেম্বর। এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ কবি, সংক্ষিপ্ত কবিদের লিখে স্বরজ কবি স্বৈরাচার নিপাত গণতন্ত্র মুক্তি পায়। এই পৃথিবীতে কেউ কোনদিন নিজের বুক এবং পিঠকে পোস্টার করেনি। একটা সাধারণ অর্ধ শিক্ষিত ক্লাস 7-8 বলতে লেখাপড়া না, একটা
সিএনজি তখন ছিল না, একটা বেবি ট্যাক্সি চালক। এরশাদের প্রতি তার ক্ষোভ, গণতন্ত্রের প্রতি তার আকাঙ্ক্ষা, গণতন্ত্র দেশটা পরিচালিত হোক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র ফিরে আসুক, সেই যে স্লোগান স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই নূর হোসেন করেছে। আজকে কোনো টেলিভিশন থেকে দাওয়াত পেলাম না, কোনো টেলিভিশন। সেই নূর হোসেন, যে ঐতিহাসিক নূর হোসেন দিবস আমরা ভুলে গেছি। আজকে আমরা যারা জুলাই সনদ করতেছি, এটা না ওটা না, এটা হলো সেটা হবে না, করতে গেলে নির্বাচন না হয়ে যদি কোনো এই যে যারা ক্ষমতা, এই সরকার পরিবর্তন হয়, কিসের জুলাই সনদ, কিসের জুলাই সনদ যাবে, কোথায় যেতে হবে আমাদের হিসাব কিন্তু আমাদের নেই। নূর হোসেনকে আমরা যেমন স্মরণ করছি না, আমরা যেমন জিহাদ দিবসকে স্মরণ করি না, যাতে মিলন দিবসকে স্মরণ করি না, আমরা মহিজুদ্দিন, তাজউদ্দিন, মহিজুদ্দিন সেলিমকে স্মরণ করি না, দিবসে জাফর জালালকে স্মরণ করি না, সেটা একটা কঠিন আন্দোলন ছিল। এরশাদ সামরিক সরকার বিরুদ্ধে 9 বছর ধরে আমরা আন্দোলন করেছিলাম। সেই সময় কত বাকি কত মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। লাল দিঘির মানে 25 থেকে 30 দিন মানুষ নির্যাতন গুলি করে তাকানো হয়েছিল, আমরা সব ভুলে গেছি। আজকে এই জুলাই সনদের কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। এই বর্তমান সরকার যে ক্ষমতা আছে, এটা যদি না থাকে, এবং আন্দোলন তারা আমরা একসাথে করেছিলাম ঐক্যবদ্ধভাবে, তারা যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, তাহলে জুলাই সনদ মর্যাদা পাবে। জুলাই সনদের প্রত্যেকটা পয়েন্ট জড়িত বাস্তবায়ন হবে। এখানে ঐক্যটাই বড় ঐক্য, মানে যে স্টেক হোল্ডার যারা ছিলেন জুলাই আন্দোলনের, সবার মধ্যে ঐক্যটা, যেরকম অপূর্ব জাহাঙ্গীর বলছিলেন যে ভেতরে নানান চ্যানেলে ঐক্য না থাকলে এবং নির্বাচনটা না হলে জুলাই সনদ স্বাক্ষর করা না করা নিয়ে ওই পিআর হবে কি হবে না, আগে গণভোট হবে না, একসাথে গণভোট হলে কি আকাশ ভেঙে পড়বে, হ্যাঁ, আর গণভোট যদি আগে হয় কয় পার্সেন্ট ভোট মাঠে যাবে, আমি অন্তত বিশ্বাস করি না। জি, মানে ঐক্যমত্য না থাকলে যে একটা পরিস্থিতি, কতগুলির সাথে একমত, কতগুলোর সাথে একমত না, এটাতে কিন্তু দলগুলোর সবারই একমত, মানে সবাই একমত পোষণ করেন যে ঐক্য না থাকলে আবার সেই পুরনো ফ্যাসিবাদী অবস্থায় ফেরত যেতে হবে, এবং তার মূল্যটা আসলে অনেক বেশি হবে। একটা বিরতি নিয়ে আসি, এই গণভোটের কথা বলতেছি, এই গণভোট একটা বিরতি নিয়ে এই আলোচনাটা একটু যাবে, ভোটে যাবে মাঠে, বলুন তো। জি, একটা বিরতি নিয়ে এসে এই আলোচনাটা একটু কন্টিনিউ করি। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন। আশরাফ আলী আকন, আপনার কাছে একটু জানতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটা মন্তব্য করেছে, নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে, এবং একইভাবে হাবিবুর রহমান হাবিবও বলছিলেন যদি পরিস্থিতি ওরকম হয় তাহলে সেটা খুবই ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবে। আপনারা কি মনে করেন? উনি এই কথাটা বারবার বলে কেন? নির্বাচন পিছানোর জন্য কেউ কিছু বলছে, কোন দল বলছে নির্বাচন পিছানোর জন্য? ওনারা একবার এই কথাটা বারবার বলে। এই কথাটা তো ওনাদের একটা উদ্দেশ্য প্রণোদিত কথা। এটা তো কোনো দলই বলে নাই, কেউই বলে নাই যে নির্বাচন পিছিয়ে যাবে। ওনার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আজকের কথাটা উনি বলেছেন যে ঠাকুরগাঁতে যে আওয়ামী লীগের পাশে থাকবে দানের শীষ, এটা একটা মারাত্মক কথা। এটা ওনাদের দীর্ঘদিন চাপা ছিল, এখন শেষ মুহূর্তে এসে এই কথাটা উনি প্রকাশ করলেন। আওয়ামী লীগের পাশে থাকবে বিএনপি মানে কি? এই কথার অর্থ কি? এর থেকে উনি কি মেসেজ দিতে চান? এটা একটা ভয়ঙ্কর কথা। কিন্তু এই কথার দায় ওনাদের নিতে হবে যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় খুনি, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ থেকে শুরু করে এরা হলো এমন কোন অপকর্ম এখানে নাই, এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার একটা দল। সেই দলের ওনাদের পাশে থাকবে দানের শীষ, অত্যন্ত একটা ভয়ঙ্কর কথা, মারাত্মক কথা। এর খেসারত ওনাদের দিতে হবে, এবং এর খেসারত ওনারা আগামী নির্বাচনেই পাবে। এ ধরনের কথা তো আমরা আশা করি না। আমরা একত্রেই তো আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, তখন তো বলে, এবং ওনাদের উপরে যে জুলুম নির্যাতন করছে আওয়ামী লীগ, এটা ওনারা বেমালুম ভুলে গেলেন কিভাবে? এটা তো লেন্দুক দর্জির মতো কথা। ওনারা এই কথা বলে কিভাবে যে ওনাদের খুন, গুম, তারপর ইলিয়াস আলীর গুম থেকে শুরু করে কত হাজার হাজার লাখ লাখ মামলা এই বিএনপির বিরুদ্ধে, তারপরে উনি বিএনপির পক্ষ থেকে, দানের শীষের পক্ষ থেকে, এটা ওনার ব্যক্তিগত কথা কিনা না দলীয় কথা হয়ে থাকে,
এই না, কথা আশরাফ আলী এখন মানে বলে থাকে, এটা আগের দায় যে- কিন্তু ওনাদের নিতে হবে এবং জি। আগামী নির্বাচনে এর একটা ফলাফল ওরা দেখতে পাবে। আশরাফ আলী, এখন আগের যে নির্বাচনগুলো হয়েছে, যে নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেয়নি, সেরকম নির্বাচনে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিয়েছে, আওয়ামী লীগের আন্ডারে যে ইলেকশনগুলো হয়েছে। আপনি আপনি একজন সাংবাদিক হয়ে এ ধরনের আরো কিছু সাংবাদিক ভাইরা এটা তথ্য জানে কিনা না কোনো উদ্দেশ্য পরিণত কথা বলে আমার জানা নেই। না, একটু তথ্যটা যদি একটু বিএনপি পরিষ্কার করেন। নির্বাচনে অংশ নেয় নাই, আমরা নিয়েছি এমন কোনো ইতিহাস নাই। বিএনপি 8 সালে নির্বাচনে গেছে, আমরাও গেছি। 14 সালে বিএনপি যায় নাই, আমরাও যাই নাই। 18 সালে বিএনপি গেছে, আমরাও গেছি। 18 সালে কি হয়েছে? 18 সালে শেখ হাসিনা কিন্তু গণভবনে সব দল, রাজনৈতিক দলকে ডেকেছিলেন। বিএনপি কিন্তু সেই তার শেখ হাসিনার ডাকে কিন্তু সেখানে গিয়েছিল। একমত ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আপনার বৈঠকে যোগদান করেনি। তারপরে নির্বাচন 22 সালে 18 সালে নির্বাচন, কিভাবে নির্বাচনটা হইলো আমরা সব জানি। দিনের পর রাতে হলো। আমরা সেখানে আমরা সেই নির্বাচন সকাল 11টার মধ্যে আমরা বয়কট করেছি, বর্জন করেছি এবং সব জায়গা থেকে আমাদের এজেন্ট বের করে নিয়ে আসার জন্য উদ্দেশ্যে। অথচ সেই সরকারকে, একটা অবৈধ সরকারকে, রাতের ভোটে নির্বাচিত একটা অবৈধ সরকারকে 18 সাল থেকে 22 সাল পর্যন্ত পার্লামেন্টে তারা 6 জন, একজনের শপথ নেয় না কিন্তু 5 জন এবং মহিলা আসন 1 জন, এই 6 জন তারা 22 সাল পর্যন্ত তার সেই ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দিল পার্লামেন্টে। শুধু বৈধতাই না, সেই সংসদে যাওয়ার পরে সংসদের যে সুযোগ সুবিধা, প্লট পাওয়া, তারপরে ট্যাক্স ফ্রি গাড়ি পাওয়া, লাল পাসপোর্ট পাওয়া, বেতন নেওয়া, সবই কিন্তু তারা করেছে। কাজী আওয়ামী লীগের সাথে তার যে একটা সম্পর্ক, দ্বিদলীয় সম্পর্ক, এটা কিন্তু আজকে নতুন না। ওই সম্পর্কের বহিঃপ্রকাশ আজকের মির্জা ফখরুল ভাই কিন্তু উনি প্রকাশ করেছেন, আর চেপে রাখতে পারলেন না এই সম্পর্কটার কথা। কাজী আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে যায় না, আমরা গেছি, এটার কোনো ইতিহাস নাই। এটা একটা ভুল তথ্য, হয়তো আপনার কাছে কেউ গেছে। এটা আপনি গুগলে সার্চ দেন, দেখতে পারবেন এমন কোনো ঘটনা ঘটে। ঠিক আছে, আপনারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছেন আন্ডারে, ঠিক আছে। আমি যদি একটু হাবিবুর রহমান হাবিব, আমরা এটা বলতে চাই, আমরা স্থানীয় সরকার নির্বাচনে গেছি, বিএনপিও কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে গেছে। দু একটা নির্বাচনে গেছে। শাহাদাত হ্যাঁ। কার আমলে মেয়র হইলেন, ইশরাক কার আমলে সে ইলেকশন করলেন, এটা কার আমলটা কার? এটা আওয়ামী লীগ না বিএনপির ছিল আমলটা? আচ্ছা, 14 স্থানীয় সরকার নির্বাচন গেছে, 14 সালে নির্বাচন হয় 14 সালের নির্বাচন আপনারা, ওনারা কিভাবে? 14 সালের নির্বাচন আপনারা করেছিলেন? কারা? 2014 সালে ইসলামী আন্দোলন নির্বাচন করেছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রশ্নই আসে না। প্রশ্নই আসে। আরে এইটা একটা ভুল তথ্য, ভুল ইনফরমেশন। আপনি এটা এখনই গুগল সার্চ দেন, এখনই গুগলে সার্চ দেন, আপনি দেখেন, আপনি এই কথাটাকে আপনার উল্টো করা দরকার। এই কথাটা আপনার উল্টো করা দরকার। না, কারণ এটা আপনার একটা ভুল তথ্য কথা। আপনি বলেছেন, হ্যাঁ। আমি এটা মেনে নিয়েছি। আপনি বলেছেন, আমি মেনে নিয়েছি। ওকে, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আশা করি আগামীতে এই ভুল তথ্যভিত্তিক কোনো বক্তব্য দেবেন না। জি, হাবিবুর রহমান হাবিব, উনি যেভাবে বললেন যে ব্যক্তিগত কথা কিনা, নাকি দলের? আনন্দকে আপনি তো পুরস্কার করলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, 1971 সালে যুদ্ধের সময় ওরা কে পাকিস্তানের পক্ষে ছিল না বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল? উত্তর হ্যাঁ বা না? কারা? আপনারা। আমরা সবসময় স্বাধীনতার পক্ষে, এবং চরমোনাইতে মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল। বরিশালের যারা কমান্ডার ছিল, বীর প্রতীক ছিল, তারা সবাই ঘাঁটি গড়েছেন আপনার চরমোনাইতে। হিন্দুরা আশ্রয় নিয়েছেন চরমোনাইতে। কাজে এটা আপনি আবার কোথার থেকে উদরপিণ্ডি বুদুরগারে এখন আলোচনা চলতেছে কি আপনি বলেন 71 সালে পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আপনারাই তো 71 সালের বিপক্ষ শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইছেন। আপনারা রহমান বিশ্বাস যার রাজাকার, তাকে রাষ্ট্রপতি বানাইছেন। আপনারা আরেকজন রাজাকার শেখ শাহজিজকে প্রধানমন্ত্রী বানাইছেন। ডক্টর আলিম আরেকজন আপনার রাজাকার, তাকে আপনারা মন্ত্রী বানাইছেন। তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী একজন রাজাকার, তাকে আপনারা মন্ত্রী বানাইছেন। আচ্ছা, একটু হাবিবুর রহমান হাবিবকে একটু বলতে দিই। আপনারা পতাকা তুলে দিয়েছেন জামাতের হাতে। এখন আপনারা কি জামাতের সাথে যান নাই? জামাতের সাথে যান নাই? জামাতের সাথে যাওয়ার প্রশ্ন, জামাতের সাথে যাওয়ার কি? আমরা নির্বাচনী সমঝোতা করবো, জামাতের সাথে কোনো জোট হয় না আমাদের। আমরা আগামী নির্বাচনে একটা সমঝোতা করব। নির্বাচনে যে মানুষ একটা পরিবর্তন চায়, সমঝোতা হয়, এই ফেসিলিটি যারা ক্ষমতায় ছিল, আপনারা করলে সমঝোতা হয়।
আপনারা চাঁদা নিলে ওটা হয় কি হাদিয়া, আর সব দোষ বিএনপি। এই ফ্যাসিস্ট আমলে কি বলেন হাবিব ভাই, আপনি আপনার এই কথা- আরে ভাই আপনি একা না আমরা যদি একটু কনটেক্সটে থাকি, আমরা আসলে আলোচনাটা একটু যদি কনটেক্সটে থাকি একটু প্লিজ হাবিব ভাই এবং আশরাফ আলী আকন, প্লিজ, মানে আমরা কিন্তু আলোচনাটা ছড়িয়ে ফেলছি, মানে আমরা আর জোর করিয়ে দেন ন্যায় অস্ত্র থেকে সেটার নাম হলো আমরা একটু যদি আপনি হাদিয়ার সাথে কি বোঝেন না? আপনি দেখুন দেখেন একজন বয়স্ক মানুষ হাদিয়া বোঝেন না, দাদাও বোঝেন না। যেটা মানুষ এটার নাম হলো হাদিয়া, আর যেটা জোর করে নেয় এটার নাম হলো চাঁদা। আচ্ছা আমরা যদি একাই বলেন না, একটু যদি কনটেক্সটে থাকি, হাবিবুর রহমান হাবিব, যদি কথা বললে দেখা আপনি যেমন জিজ্ঞেস করেন আপনার পক্ষে কয়জন আছে হাদিয়া চাঁদাবাজ এক, চাঁদাবাজ একজন জিজ্ঞেস করেন, আপনি ভোট নেন, এটা পক্ষে আমরা জনমত নেন, দেখেন কি হয়। আচ্ছা আমার মনে হয় যে কারো কথাই আমরা বুঝতে পারছি না, যে যদি একটু দয়া করে আপনারা কারোর কথা বুঝছি না। বাংলাদেশের স্বাধীনতার পরে কয়টা আসন পেয়েছেন, এত কথা যদি বোঝেন। আমরা এখন আমরা তো ভোট ডাকাতি করে ক্ষমতায় গেছে, বারবার ভোট ডাকাতি করছেন আপনারা, আপনার সংসদকে অকার্য করেছেন। আচ্ছা আমার মনে হয় যে অপূর্ব জাহাঙ্গীর যদি একটু আমরা ধ্বংস করে একটু যদি প্লিজ, মানে এই আলোচনা কিন্তু এইভাবে করলে থামবে না, মানে এটা আশরাফ আলী আকন, আমি একটু অনুরোধ করি, হাবিব ভাই একটু অনুরোধ করি, আমি যদি আমার কথা শুনতে পান আপনারা, প্লিজ একটু যদি এখন আমরা দুজনে যদি কথা বলি সেটা জি। আসলে যেই আমাদের সাথে যে দুইজন আছেন তারা অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ানস এবং দুইটাই বড় বড় দল থেকে। আমার মনে হয় বাংলাদেশ 2.0-তে আমরা এই ধরনের বিবাদ আর হয়তো দেখা প্রত্যাশিত কিনা সেটাও একটা বড় ইয়ে। দেখেন মানে দিস ইজ অ্যান ওল্ড ফরম্যাট অফ ডিবেটিং, যেখানে কেউ কাউকে কথা বলতে দিচ্ছে না, ইয়ে করতে দিচ্ছে না, এটা হয়ে থাকে। এবং আমি নিজে একজন যেহেতু কম বয়সী একজন অন্তর্বর্তীকালীন সরকারের আমিও এবার প্রথম ভোট দিব। আমারও যেহেতু আমি দুই দলেই তারা প্রতিনিধিত্ব করবেন ভোটে, আমিও তাদেরকে বলতে চাই আমরা বোধহয় একটু নিউ স্ট্র্যাটেজি আনা উচিত আমাদের আসলে এই ডিবেটগুলোর মধ্যে এবং ইয়ে করার মধ্যে আর কি। এটাই পুরানো ওয়েজ অফ থিংস এটা আসলে কতদূর কাজ করবে সেটা আই হাইলি ডাউট। মানে আমার মনে হয় প্রত্যেক রাজনৈতিক দলেরও উচিত আসলে নতুন ভোটারদের দিকে একটু কনসেন্ট্রেট করা, যে তারা কিভাবে চিন্তা করছে, কিভাবে ইয়ে করছে। যেহেতু জিনিসটা আউট অফ কনটেক্সটই চলে গেল, আমি কি আমার আমি আসলে আকন ভাইকে একটা কোশ্চেন করতে চাই, হাবিব ভাইকেও একটু প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নটা একদমই সরকারের তরফ থেকে না, যে এমন একজন মানুষ যে জীবনে প্রথমবার ভোট দিবে সেই জায়গার থেকে আর কি। ইসলামী আন্দোলন কিছুদিন আগে একটি ইয়ে করেছিল যে প্রাইমারি স্কুলে সঙ্গীত এবং পিটি টিচার নিয়োগ দেওয়া যাবে না। তো আমি একজন মানুষ হুজ বিফোর কামিং ইনটু দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাড মানে হোল্ড আ সামওয়াট অফ আ মাস্টার্স ডিগ্রি ইন মিউজিক। তো আমি এখন থেকে বলতে চাই, তাহলে মানে যারা সঙ্গীত করে তাদেরকে কি আপনারা কনসিডার করবেন কিনা, এবং মানে সেটা আপনাদের জায়গা থেকে এটা কিরকম? মানে এটা একদম ব্যক্তিগত জায়গা, অ্যাজ আ নিউ ভোটার আমি কোশ্চেন করতে চাই আর কি। সঙ্গীত আমাদের অনেক 100-এর উপরে সঙ্গীত শিল্পী গোষ্ঠী আছে, তারা বিভিন্ন জায়গায় হাজারটা সদস্য আছে। সেইটা তো আমরা সঙ্গীত আমরা চাই যে একটা নৈতিকতা যদি না থাকে, আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখেন কি অবস্থা। আজকের এই যে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র দঞ্জনানি কারা করে? আজকের ইউনিভার্সিটি হলগুলি একটা মিনি ক্যান্টনমেন্ট। যারা চাঁদাবাজি করে তারা কি মিউজিশিয়ান? তাদের নেতা কর্মীরাই এই অবৈধ অস্ত্র নিয়ে তারা চাঁদাবাজি করতো, তারা হল দখল করতো, তারপর হল থেকে তারা বাণিজ্য করতো, এরাই তো করতো না। মানে যারা সঙ্গীত শিল্পী ছিল, সেই ধর্মীয় শিক্ষা না থাকলে চরিত্রহীন তো সবকিছু। আপনার যদি ওই আশা বলছে না, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্রহীন মানুষ তো দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক জিনিস। হ্যাঁ, মানে গান গাইলে কি চরিত্র নষ্ট হয়ে যায়? এই জন্য বলছি, জি, গান গাইলে কি চরিত্র নষ্ট হয়ে যায়? চরিত্র নষ্টহীন যারা, আপনি তো ইউনিভার্সিটি গুলা কি করে?
ইউনিভার্সিটি গুলোর মধ্যে চরিত্রটা আপনি দেখেন না, গাঙ্গালি চরিত্র নষ্ট হয় কি হয় না, এটা আমরা বলতেন না? ধর্ম ছাড়া চরিত্র থাকে? এই যত দুর্নীতি করছে, যারা সন্ত্রাসী করছে, খুন করে, তারা কারা? চরিত্রহীন লোকগুলা। এগুলো মনে করেন ধর্মীয় অনুশাসন নাই। এখন ভাই আপনি কি মিউজিশিয়ান আর খুনি এক কাতারে ফেলছেন? ধর্ম অনুশাসন প্রয়োজন, ধর্ম শিক্ষা প্রয়োজন ভালো মানুষ হওয়ার জন্য। আর এগুলো সব পচা। এই যত শিক্ষিত নামধারী, কতগুলো তথাকথিত শিক্ষিত নামধারী, তারাই দুর্নীতি করে, তারাই সন্ত্রাস করে, তারাই খুন করে, তারাই টাকা পাচার করে। মানে এরা কি সবাই সঙ্গীত শিল্পী, গান বাজনা সঙ্গে মানে যুক্ত এরা? না, আপনি ধর্মীয় শিক্ষাটা বাদ দিলেন কেন? ধর্মীয় শিক্ষা তো অলরেডি আছে। ধর্মীয় শিক্ষা তো আছে। আমার ধর্মীয় শিক্ষা আমি পড়ছি, প্রাইমারি তো আমার ধর্মীয় শিক্ষা ছিল। এখনো আছে তো। কালচার এই দেশে অ্যাপ্লাই করার জন্য এবং ভারতীয় আধিপত্যবাদের সংস্কৃতি থেকে প্রতিষ্ঠা করার জন্যই এই সকল পর্যায় থেকে এই ছেলেগুলাকে যাতে চরিত্রহীন বানানো যায়, সন্ত্রাসী, দুর্বৃত্তায়নে গড়ে ওঠার জন্য একটা পরিবেশ করা যায়, এই জন্য তো ধর্মীয় শিক্ষা বাদ দিয়া, ধর্মীয় শিক্ষক বাদ দিয়া তারা ধর্মীয় শিক্ষক বাদ দেওয়া হয়েছে। এটা না, ধর্মীয় শিক্ষক বাদ দেওয়া নেই। এখন ভাই আমি জাস্ট একটা জিনিস, আন্দোলনের মাধ্যমে সরকার করে দিল, আর উনি একটু সরকার লোক হয়ে যায়। সরকার বলছে ধর্মীয় শিক্ষা থাকবে, এটা তো উনি সরকারের লোক। দুটো আমার এখন ভাই আমার কোশ্চেনটা হচ্ছে দুটো থাকলে সমস্যা কি? দুটোই থাকবে। দুটো থাকলে সমস্যা তো আমরা বলি না, আমরা বলছি ধর্মীয় শিক্ষা দরকার। ধর্মীয় শিক্ষা তো আপনি প্রথম স্তরেই গানের শিক্ষক নিয়োগ দিলেন কেন? ধর্মীয় শিক্ষা দিলেন কেন? ওই দেশের 92% মানুষ মুসলমান না, কারণ ধর্মীয় শিক্ষা তো ছিল আগে থেকে। মানুষের ঘুম ভাঙে না, আপনি সেই ধর্মীয় শিক্ষা বাদ দিলেন কেন শিক্ষা প্রতিষ্ঠান? উনি বোধহয় বোঝাতে ব্যর্থ হচ্ছি। হাবিব ভাইয়ের কাছে যদি যাই, হাবিব ভাইকে আমরা একটু সময় কম দিয়েছি। হাবিবুর রহমান হাবিব ভাই, মানে এগেন আমারও আসলে একজন যে নতুন ভোট দিবে সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন যে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, আমি মনে করি সকল রাজনৈতিক দলের মধ্যে এখনো পর্যন্ত তো বিএনপি কোট আন কোট একটা বড় ভাই সুলভ, বিএনপি জামাতই মোটামুটি একটা বড় ভাই সুলভ জায়গায় থাকে সবসময় রাজনৈতিক প্রেক্ষাপটে। বিএনপি ভবিষ্যতে যদি ক্ষমতায় যায় বা বিএনপি যদি পার্লামেন্টে আসে, বিএনপি সকল রাজনৈতিক দলকে অ্যাকোমোডেট করার চিন্তাটা রাখবে কিনা? মানে আমরা যেই কোট আনকোট ঐক্যটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, যেটা আমরা ডিসএগ্রিও করতে পারি কতটুকু হয়েছে, কিন্তু আমরা তো দেখেছি যে এক কাতারে সকল দলকে একটা ফ্রেমে ছবিবদ্ধ করা যায়। এই জায়গাটা বিএনপি রাখবে কিনা? বিএনপি আপনার মনে হয় কিনা যে বিএনপির এই প্ল্যানটা আছে? না, বিএনপি তো প্রথম থেকেই বলে আসছে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে সব দলকে অ্যাকোমোডেশন দিবে, সবার সাথে কথা বলবে, আন্দোলনকারী যারা ছিল ছোট বড় দল হোক সবাইকে সাথে করে নিয়ে সরকার গঠন করতে চায়, সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। এটা হলো বিএনপি প্রথম থেকেই বলে আসছে এবং ভবিষ্যতে বিএনপি এটাই করবে। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার কিন্তু সঙ্গীত দিয়েও যাচ্ছে, কিন্তু আমাদেরকে সবাই খোঁচাতে চায়। আমার আশরাফ ভাই আনন্দ, মানে তার অ্যাটিচিউডটা এমন যে সেই বোঝে আর কেউ কিছু বোঝে না, কথা বলতে গেলে একাই বলে যেতে চান, আর একজনের কথা থাকতে পারে মনে করে না। এমন কথা বলে আপনি বলবেন আপনাদের বয়স আমার বেশি, কথা বলেন আপনি একটু বলতে দেই। কথার মধ্যে আবার কথা বলা, আমি একটা বয়স্ক মানুষ, আপনি আমার সাথে 10 বছরের ছোট, আপনি আমার কথার মধ্যে আপনি কথা বলছেন। আমি আসলে এই 10 বছর ছোট, আমি 10 বছর ছোট, বুঝছেন? আরো ছোট হতে পারে, 10 বছর মিনিমাম। হ্যাঁ, আমি আসলে দুইজনকে এই প্রশ্নটা করলাম কেন, মানে এগেন অ্যাজ আ নিউ ভোটার আমি যেভাবে দেখি ব্যাপারটা, রাজনৈতিক ঐক্যটা ধরে রাখা আসলে মনে হয় খুব আমাদের জন্য অত্যন্ত খুবই দরকার, খুবই দরকার। রাজনৈতিক ঐক্য ধরে না রাখলে আমরা মহা বিপদে পড়বো। আমার আকন্দ ভাই বিপদে পড়বেন কম, আমরা বলবো বেশি, সরকার বলবে আরো বেশি। না, আমি মনে করি আকন্দ ভাইও হয়তো ধরবে এটার জন্য। আমি আই হোপ যে আকন্দ ভাই যদি পার্লামেন্টে আসে, উনি হয়তো আমার মতো যারা সঙ্গীতের লোক আছে তাদেরকেও হয়তো অ্যাকোমোডেট করবেন। আমি আশা রাখতে চাই ইসলামী আন্দোলন। আমরা টাকা পাচারকারী প্রত্যাহার করেন,
আর কথা প্রত্যাহার করেন। বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজ হয় না, কথা প্রত্যাহার করেন। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মুক্তিযুদ্ধে গিয়েছে, এই বিশ্ববিদ্যালয় জীবন দিয়েছে, এই বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন সফল করেছে, এই বিশ্ববিদ্যালয় 62 হামিদুর রহমান শিক্ষা বিরুদ্ধে জীবন দিয়েছে। কি বলেন আপনি? হ্যাঁ, কথা কথা আমি বলবো না, তারা যা করেছে তাদের সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, রোহেন মাগফিরাত কামনা করি। আপনাদের বলেন সঙ্গী শিল্পী হলে সে টাকা দেবে, এটা তো আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা জানাই, কিন্তু আপনারা যেভাবে কথা বলেন, আমরা কথায় কথায় আপনারা দাঁড়াবেন, রক্তের দাগ মুছলো না, রক্তের দাগ মুছলো না, ইমরান ইমনকে একটু যুক্ত করে নেব, সাংগঠনিক সম্পাদক এনসিপির ইমরান ইমনের কাছে আমার একটু প্রশ্ন আছে। আপনারা যদি একটু আমাকে একটু সুযোগ দেন, আমি একটু ইমরান ইমনের কাছে একটু যেতে চাই। ইমরান ইমন, যে আপনারা বলেছেন যে দুটি দল মাঠের মধ্যে মারামারি তর্কে লিপ্ত হয়েছে, তাদের মধ্যে ঐক্য নেই, কোনো সমাধান নেই। সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষে যায়, যদি কোনো স্টেটমেন্ট দেয়, তাহলে কিন্তু আমরা সবাইকে নিয়ে আবার রাজপথে যাব। দুটি দলকে কিভাবে বাধ্য করতে হয় আমরা জানি। অর্থাৎ কারো না কারো পক্ষে তো যাবেই, মানে এই সরকার যে সিদ্ধান্তটা নেবে আপনাদের পক্ষেও যেতে পারে। তার মানে আপনাদের পক্ষে গেলেই আপনারা মানবেন, অন্যের পক্ষে গেলে আপনারা মানবেন না। মানে এটাও এক ধরনের মানে ফ্যাসিবাদী চিন্তা হয়ে গেল কিনা? আমরা তো তা বলছি না। আমি একটু এই বিষয়টায় হাবিব ভাই, আমি একটু ইমরান ইমনকে প্রশ্নটা করেছি। জি, ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের অনেক সিনিয়র পলিটিশিয়ানরা আছেন। তো আপনি যে প্রশ্ন করেছেন, এখানে আপনার প্রশ্নের মধ্য দিয়ে আসলে উত্তর বলতে হবে যে আমরা বলেছি যে সরকারকে আসলে গণভোট কিংবা এই মুহূর্তে জুলাই সনদ বাস্তবায়ন এই বিষয়ে সরকারকে স্পষ্ট অবস্থান জানাতে হবে। হ্যাঁ, এটা আমরা অবশ্যই বলবো যে এখানে সরকার কোনো একটা পার্টিকুলার দলের পক্ষ নিবে, এটা অবশ্যই আশা করি না। আমাদের আশা হলো সরকার এখানে যে ভূমিকাটা নিবে সেইটা জনগণের পক্ষে থাকতে হবে। জনগণ বলতে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনগণের মধ্যে যে নতুন প্রত্যাশা জাগ্রত হয়েছে, যে নতুন আকাঙ্ক্ষা হয়েছে, সেই আকাঙ্ক্ষার পক্ষে থাকতে হবে। সেইটা যদি আমাদের বলছে, আপনি যেটা বললেন যে আমাদের পক্ষে থাকলেই আমরা সেটাকে শুধুমাত্র অ্যাকনলেজ করব, ব্যাপারটা এরকম না। ইতিমধ্যেই আপনি যে দলগুলোর কথা বলছেন, সেই দলগুলোর এই জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, গণভোটের পক্ষে। জনগণ যখন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করছে, তখন আসলে কিছু দল মানে নতুন করে আবার সেই আগের ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশ পরিচালিত করার আকাঙ্ক্ষা মনের মধ্যে ধারণ করে সেই পূর্বের ব্যবস্থাতেই নতুন করে বাংলাদেশকে আবার সাজাতে চাচ্ছে। সেই আগের লুটপাট, সেই আগের চাঁদাবাজি, আগের বহাল মানে ফ্যাসিবাদী ব্যবস্থাকে নতুন করে আবার জাগ্রত করার জন্য সেই ৭২-এর সংবিধান পুনর্বহাল করে একই কায়দায় বাংলাদেশকে আবার নতুন করে পরিচালিত করতে যাচ্ছে। আমরা তার বিপরীত অবস্থান নিয়েছি। আমরা বলছি যে বাংলাদেশকে নতুন করে জন আকাঙ্ক্ষার পক্ষে থাকতে হবে। মানে সেই জন আকাঙ্ক্ষাটা কি করে মানে আপনি মানে বুঝবেন যে জনগণ এভাবেই জুলাই সনদটা চাইছে? কারণ এখানে দলগুলোর মধ্যে তো মতভেদ দেখা যাচ্ছে, অনেক বিষয়ে তারা একমত, বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে, কিন্তু কিছু বিষয়ে তো এখনো মানে মতদ্বৈততা আছে। আমরা খুবই স্পষ্টভাবে বলেছি যে এখানে ঐকমত্য কমিশনের এখানে প্রায় ৪৪টা দাবি সবাই একমত হয়েছে, বা ৮৪টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট সহ আলাপ করছে। আসলে নোট অফ ডিসেন্টেরও ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। নোট অফ ডিসেন্ট মানে হলো আপনি আপনার মতামত, একটা ভিন্ন মত পোষণ করার পরেও সবার মতের সাথে একমত হওয়া হলো নোট অফ ডিসেন্ট, যে আপনি শেষ পর্যন্ত সবাই যেখানে একমত হচ্ছে আমি সেটার সঙ্গে থাকবো। তো এইটা দিয়ে যে কমন কনসেনসাস বিল্ড আপ হলো, বিষয়টা কি এরকম? বিএনপি তো এমন বলছে না। মানে এই ঐকমত্য কমিশনের পরে যখন বাস্তবায়নের আলাপ আসছে, আসলে এখানে হাবিব ভাই আছেন, আমরা তো দীর্ঘদিন থেকে বিএনপির এই আলাপগুলো দেখে আসছি। বিশেষ করে অভ্যুত্থানের পরবর্তীতে এই আলাপগুলো আরো সামনে এসছে, কিন্তু আমরা এই আলাপটা ৭ জানুয়ারি নির্বাচনের আগেও দেখে আসছি। তো সংস্কারের পক্ষে আমরা যেভাবে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করছি বলবো, আসলে এখন নতুন করে এটা ৫ আগস্টের পরে আরো স্পষ্ট হয়েছে। তো এই স্পষ্ট জায়গা অবস্থানের বিপরীতে আজকে বিএনপির দায়িত্বশীল জায়গা থেকেই জুলাই সনদ কিংবা সংস্কারের বিপক্ষে যে অবস্থানগুলো নেওয়া হয়েছে, এটাতে আসলে বাংলাদেশের মানুষের পক্ষে মানে যে সংস্কারের বিপক্ষে, বিএনপি কি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে? বিপক্ষে বলবো যে জুলাই সনদ নিয়ে বিএনপির যে অবস্থান,
জুলাই সনদকে বিএনপির একজন নেতা খুব স্পষ্টভাবে বলছে যে এগুলো উপদেষ্টার আমলাদের জন্য, কেউ বলছে যে গণভোট প্রয়োজন নাই, জনগণ এগুলো চায় না। না, তাহলে বিএনপি তো সই করেছে, এরকম না। আপনারা তো সইও করেননি। বিএনপি তো সই করেছে, তার মানে তো বিএনপি সনদটা চাইছে। সই করার পরে আবার এখন বলছে তারা সরকার তাদেরকে ভুল বুঝিয়ে সই করিয়েছে। হ্যাঁ, না, আমি ভুল জানতাম বুঝিয়ে না মানে কি নোট অফ লেখা আছে। ডিসেন্টের ব্যাপারে বিএনপির আলাদা রকমের Note of একটু ব্যাখ্যা dissent, আছে। ভাই, একটা যদি একটু ব্যাপার অপূর্ব খুবই জাহাঙ্গীর স্পষ্ট একটু যদি ব্যাপার। ক্লিয়ার Note করেন, of মানে dissent এর এটা নিয়ে ব্যাখ্যা, আসলেই Note মানুষের of মধ্যে এক dissent এর ধরনের একটা ইন জেনারেল ব্যাখ্যা আছে, ভাই, শেষ করুন। এটা সর্বজন স্বীকৃত ব্যাখ্যা আছে। বিএনপি, আমি বলবো যে নোট অফ ডিসেন্টের একটা ভিন্ন ব্যাখ্যা হাজির করছে। নোট অফ ডিসেন্ট মানে যে ওনাদের বিরোধিতা, ব্যাপারটা এরকম না। নোট অফ ডিসেন্ট হলো যে আমি আমার ভিন্ন মত সত্ত্বেও একমত হওয়া। মানে এই যে ভিন্নমত সত্ত্বেও একমত হওয়া, এটা বিএনপি কে আগে বলা হয়েছে কিনা যে তুমি যদি নোট অফ ডিসেন্ট এভাবে Note of বলো dissent তাহলে? এর মানে বিএনপির মতো একটা দায়িত্বশীল না, দল, না, একটা যত দল না, আপনি বোঝে আমাকে না, আগে তাদেরকে বলবেন। ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে, এটা আমরা না, আশা অবশ্যই করি। ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে, নইলে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে, না হলে আপনি অন্য মানে আপনি কি ব্যাখ্যা নিয়ে আসছেন সামনে, সেটা তো অবশ্যই যারা ওখানে স্টেক হোল্ডার ছিল, পার্টিসিপেটরি ছিল, কেউ নাই বুঝতে পারে। তাকে তো আপনি ওভাবে, আপনি যদি এখন এইভাবে ব্যাখ্যা আনেন, মানে অপূর্ব জাহাঙ্গীর একটু যদি না, আমার মনে হয় ভাই যেটা বললো মানে সেটা অবভিয়াসলি, মানে এখানে ধরেন আমি মনে করি না যে কন্টেন্টে ঝামেলা আছে, ইমপ্লিমেন্টেশনে হচ্ছে বিতর্কটা হচ্ছে, যে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে। সনদ কিন্তু সাইন করা হয়েছে কন্টেন্টে, সনদে কিন্তু ইমপ্লিমেন্টেশন ছিল না। ইমপ্লিমেন্টেশনটা কিন্তু ঐক্যমত কমিশন একটা রেকমেন্ডেশন দিয়েছে। এখানে প্রত্যেকটা রাজনীতি এত মাস ধরে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বললো, সেখানে ঐক্যমত কমিশন তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। সো এই কথা বলার পর ও নিজে একটা সিদ্ধান্ত মনে করেছে যে এটা সরকারকে জানানো যে আমি মনে করি ডট 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 ডট। সেইখানে নিয়ে আমরা আজকে এই বিতর্কটা যে হয় আপনার চার্টার নিয়ে, সে গণভোট নিয়ে হোক, যেটা নিয়ে হোক, সেটা হচ্ছে এই রেকমেন্ডেশনের ভিত্তিতে। এখন দেখেন, ঐক্যমত কমিশনের 100% রাইট আছে, যেহেতু সে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, তার মতামত করে একটা ওপিনিয়ন দিতে। এটা ওপিনিয়ন দেওয়া মানেই সরকার সকলের সাথে বিট্রে করলো, যেভাবে বড় দলগুলো সাজাচ্ছে ব্যাপারটা, সেটাও না। আবার আমিও মনে করি যে এনসিপি এটা অবশ্য ওনারা রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি আবার আমার জায়গা থেকেও মনে করি যে ওই যে ঐতিহাসিক ছবিটা ওখানে আমি চাচ্ছিলাম নাহিদ ইসলামকে দেখতে, কারণ সে আমাদের জেনারেশনের একজন নেতা। ওখানে আমরা একটু যোগ করেই বলি যে আমরা মুরব্বীদের দেখলাম, কিন্তু গণ অভ্যুত্থানটা তো ঘটালো পোলাপান। তো আমার রিপ্রেজেন্টেশনটা কই, সেটা কিন্তু আমরা দেখলাম না। সে যাই হোক, সেটা রাজনৈতিক একটা ইয়ে হতেই পারে। এখন কথা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা কি হবে, এটা এখনো পর্যন্ত কিন্তু ফিক্সড হয়নি। আমরা এই ডিবেটটাই করছি, ইমপ্লিমেন্টেশনে কি হবে, নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না। নোট অফ ডিসেন্ট রাখা বা না রাখা, সেটা আমার মনে হয় এটা না, আমরা এখন যদি তাত্ত্বিকভাবে চিন্তা করি, আমরা এটার এখন এক্সপ্লেনেশন দিতে পারবো না এটা ভুল কি ঠিক। আমি এভাবে ইমপ্লিমেন্ট করতে পারি যে আমাদের এনসিপি ভাই যে বললো যে ঠিক আছে, এটা উনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন সেটাও হতে পারে। আবার বিএনপি যেভাবে ব্যাখ্যা দিচ্ছে যে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার থাকতে চাই যে আমি কিসে সেটাও হতে পারে। সেটা আসলে 5 বছর পর যখন এই গণ অভ্যুত্থান এই সময়টা নিয়ে বই লেখা হবে, তখন আমরা বুঝতে পারবো যে এটার জায়গাটা কি ছিল। ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে না, সেই আলোচনার এখনো জায়গা আছে। আমি শুরুতেই বললাম, সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি, এবং সরকার এখনো কিন্তু রাজনৈতিক দলের সাথে ব্যাকএন্ডে আলোচনা হচ্ছে। এখানে যে 3 জন ভাই বসে আছে, 3 জন সবাই জানে কিন্তু যে আপনাদের নেতারাই কিন্তু আলোচনা করছে, অ্যাটলিস্ট সরকারের সাথে বিহাইন্ড দ্য লাইন্স করছে। তো আমার কথা হচ্ছে যে আমরা আরো কিছুদিন দেখি, সরকার তো একটা সিদ্ধান্ত নিবেই। সরকার আমি আগেই এটার জন্য একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম, সরকারের সিদ্ধান্ত কারোরই ভালো লাগবে না 100%, কারণ সরকার প্রত্যেকেরই বক্তব্য কনসিডার করে একটা সিদ্ধান্ত, যৌক্তিক একটা সিদ্ধান্ত নেবে। তো দেখেন, আপনি না মানে এটা মানলে আমরা সামনে নির্বাচনের দিকে যাচ্ছি, সেটা একটা স্মুথ রাইড হতে পারে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এই হিস্ট্রি তো আছে যে আমরা যত রকমেরই সংস্কার আনি, পরের পার্লামেন্টে এটা মুছেও যায়। এটা তো বাংলাদেশের ইতিহাসে রয়েছে। সো এখানে কেউই আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবে না। এটার জন্য যেখান থেকে আমি প্রথম আমার বড় 2 ভাইকে কোশ্চেন করলাম, এটার জন্য যে একটু যে মানে আমাদের এটাও মানে মাথায় রাখা উচিত যে এখন নতুন ভোটাররা অত্যন্ত সচেতন, তারা সবকিছু দেখছে, তারা প্রত্যেকটা ডিবেট দেখে। আমি যাদের সাথে যত আমার বয়সী বলেন, আমার ছোট, তারা সবাই বলে যে আমরা পুরো ঐক্যমত কমিশনের ডিবেট দেখছি, এবং আমরা জানি কোথায় কে কি বলছে, কে কোন পলিটিক্যাল পার্টি। আমার মনে হয় যে আমরা পলিটিক্যাল ব্যাটেলে গিয়ে আমরা এটা মাঝে মাঝে আমরা মানে ভুলে যাতে না যাই যে এভরিবডি ইজ ওয়াচিং। এই জায়গাটা মাথায় রাখলে আমার মনে হয় যে এটা কোনো ঝামেলা হবে না। ইমপ্লিমেন্টেশন এখনো যেহেতু ডিসাইডেড হয়নি, এটা সামনে হয়ে যাবে। একটা বিরতি নেব, বিরতির পরে একটু আলাপ করতে চাই আওয়ামী লীগ যে
একটা কর্মসূচি দিয়েছে, সেটা ঘিরে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা বা অলরেডি অনেক জায়গায় কিছু ইনসিডেন্ট ঘটেছে, সেটা নিয়ে একটু আলাপ করব। এরই মধ্যে এনসিপির অফিসের সামনে বোধহয় ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটা নিয়েও একটু জানবো আপনার কাছ থেকে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। একটি খবর, 13 নভেম্বর ঘিরে সতর্ক পুলিশ, মাঠে থাকছে সেনাবাহিনী। আজকেও অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে, অনেক জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে, কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, সকালে এবং রাতেও হয়েছে, বিশেষ করে এনসিপির কার্যালয়ের সামনে হয়েছে। ইমরান ইমন যদি 1 মিনিটে একটু ছোট্ট মন্তব্য করেন এই বিষয়ে, তারপরে আমি বাকি অতিথিদের কাছে, যেহেতু সময় কম আছে, সবাইকে আমি একটু সময় দিতে চাই। মূলত বিগত স্বৈরাচার তারা তো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সামগ্রিকভাবেই। আর 13 তারিখে তারা যে সকল কর্মপরিকল্পনা বলছে বা ঘোষণা করছে, বাস্তবিক তারা কিছু করতে পারবে না, এটা খুবই স্পষ্ট। কারণ বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, আর তারা যদি মাঠে নামার চেষ্টা করে সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করবে। মানে খুবই সাধারণভাবে আমরা গত কয়েকদিন ধরে তাদের নানা রকমের অপতৎপরতা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমরা খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই, তাদের কোনো স্পষ্ট অবস্থান বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে রাস্তাঘাটে প্রতিহত করবে, তারা রাস্তায় নামলে এটা বাংলাদেশের মানুষকে অ্যালাউ করবে না। আজকে তারা নানাভাবে বিভিন্ন জায়গায় সহিংসতা করার চেষ্টা করেছে। আসলে তারা তো পূর্বেও যে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশকে পরিচালিত করেছে, বাংলাদেশে এখানে খুন, জখম, হত্যা, লুণ্ঠন, পাচার, এইটাই তাদের রাজনীতি ছিল। আজকে তারা পতিত হওয়ার পরেও বাংলাদেশকে নিয়ে নতুন নানা রকমের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আজকে প্রায় 11টার বা কাছাকাছি সময়ে, হয়তো বা 10-15 মিনিট আগে পরে এরকম হতে পারে, এই সময় আমি তখন কার্যালয়ে ছিলাম। আমাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তো এর মধ্যে একজনকে আটক করা গেছে, যার ককটেল বিস্ফোরণ করছিল, যে মারতে এসেছিল, এরকম একজনকে আটক করা হয়েছে। তো আমি যাই হোক আপনাদের এই এখানে যুক্ত হওয়ার জন্য আমাকে একটু ওখান থেকে চলে আসতে হয়েছে। পুলিশ পরিচয় পেয়েছে কিনা মানে না, এটাই এখনো পর্যন্ত এটা জানার সুযোগ পাই নাই। আপনাদের প্রোগ্রামে যুক্ত হলাম, কিন্তু সেখানে পুলিশ উপস্থিত হয়ে তাকে পুলিশের কাছে দেওয়ার প্রস্তুতি চলছিল। এরকম মোমেন্ট আমি চলে এসেছি, যার ফলে আমি আপনাকে আপডেটটা দিতে পারছি না। কিন্তু একজনকে আটক করা হয়েছে এবং তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। আশরাফ আলী আকন। জি, আমার মনে হয় জনগণ যেভাবে সম্মিলিতভাবে তাদেরকে প্রত্যাখ্যান করছে, আওয়ামী লীগের এত নিজের দলীয় দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে ক্ষমতায় থেকে অনেক অবৈধ অস্ত্র সংগ্রহ করেছে, আর সেনাবাহিনী একটা বিভ্রান্ত গ্রুপকে তারা ব্যবহার করেছে, যারা এখনো কারাগারে আছে এবং বিদেশে পালিয়ে গেছে। কিছু গোয়েন্দারা তাদের সাথে ছিল, ছাত্রলীগ, যুবলীগ ছিল, তারপরও তাদের কিন্তু পালিয়ে যেতে হয়েছে তাদের অপকর্মের কারণে। এত শক্তি থাকার পরেও তাদের পালাতে হয়েছে। এখন তো তাদের কিছুই নেই। এখন এই যেটা তারা করতেছে, একটা অস্থিতিশীল পরিবেশ, একটা ভীতি, আতঙ্ক। যেমন অনেকে বলে বিমানের মধ্যে বোমা আছে, এই নিয়ে বিমান বন্ধ হতে পারে কিছুদিন, কিন্তু এটা আসলে দেখা গেল কিছুই না। আওয়ামী লীগ যেটা করতে চায় আসলে এটা এই দেশের মানুষরা কখনো মেনে নেবে না। আওয়ামী লীগ এদেশে একটা অপ্রাসঙ্গিক দল হয়ে গেছে, এই নাম আর এই দেশের মানুষ আর নেবে না, এবং তারা আবার এই দেশের ক্ষমতায় আসবে, এটা এই দেশের মানুষ কখনোই মেনে নেবে না। এই ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে হয়তো বিএনপির বাইদের একটু নতুন দরদ হইতে পারে, বিএনপি তাদের পাশে থাকবে, কিন্তু যারা স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, দেশপ্রেমিক, তারা কিন্তু ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের তৎপরতাকে তারা কিন্তু মোকাবেলা করবেই করবে। হাবিবুর রহমান হাবিব। আমি একটু স্পষ্ট ভাবেই বলতে চাই যে আমাদের ভিতরে যে অনৈক্যের সুর, একজন আরেকজনের বিরুদ্ধে যে ভাষায় কথা বলি, তাতে আওয়ামী লীগের ফিরে আসা খুব বেশি সময়ের ব্যাপার মাত্র। তার কারণ আওয়ামী লীগ এর আগে 1975 সাল পর্যন্ত অনেক মানুষকে হত্যা করেছিল, একদলের শাসন ব্যবস্থা কায়েম করেছিল, দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছিল। তারপর কিন্তু 21 বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে এসেছিল। এখন আমাদের মধ্যে যে অনৈক্য, এই অনৈক্যের কারণে আওয়ামী লীগের এখনো প্রশাসনের ভিতরে প্রত্যেকটি স্তরে তাদের লোক সাজানো আছে। আমাদের অনৈক্যটা আর একটু বাড়লে আওয়ামী লীগ দৃশ্যমান হয়ে যাবে। এনসিপি অফিসের সামনে আজকে বোমা ফাটিয়েছে, কালকে এখন এরকম ফুটাবে, পরশু দিন বিএনপি অফিসের সামনে ফুটাবে, তারপর আরেক জায়গায় ফুটাবে। তার কারণ তাদের তো লোক আছে। যদি আমরা যতই লোকরা, এই লোকজনগুলি তো সব বিদেশ চলে যায়নি, আর আওয়ামী লীগের লোকগুলি সব অন্য দলেও যায়নি, তারা তাদের দলেই আছে।
আর আমার আকন ভাই বিএনপিকে ইঙ্গিত করে যে কথাটা বললেন, তাকে বলতে চাই, আমাদের যত লোক আহত হয়েছে, নিহত, শহীদ হয়েছে, যেখানে আমরা ছিলাম, অত্যাচার হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, এলাকা চালা হয়েছে, আর কোন দলকে তার কাছাকাছি, তার 100 ভাগের 1 ভাগ না, তাও তার অত্যাচার হয়নি। আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে মাথায় করে নিয়ে, ফখরুল আলমগীর যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যের ক্ষেত্রে হয়তোবা উনি বলেছেন যে সমস্ত নিরীহ তারা, আওয়ামী লীগ করা তো দোষের ছিল না, এই যদি আপনার 5ই আগস্ট না হতো তাহলে আওয়ামী লীগ করা তো দোষের ছিল না, তখন তারা দল করেছে, হয়তো এলাকায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সাধারণ কর্মী সমর্থক তাদের বিষয়ে হয়তো ইঙ্গিত করেছেন, কিন্তু ওইটা ওই আপনার 2018 সাল নির্বাচনের মধ্যে হয়েছে। নির্বাচনের সকালবেলা ওনার কেন্দ্রে গিয়ে যখন উনি বললেন এই কেন্দ্রের মতো ভোট যদি সব জায়গায় হয় তাহলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, 10টার পরে আরেকটা কেন্দ্রে গিয়ে দেখলেন ভোট রাতের বেলা হয়ে গেছে, তখন উনি বললেন যে রাত্রিবেলা ভোট হয়ে গেছে আর এখানে ক্ষমতা দেওয়ার সুযোগ নেই, আমাদের ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ওই কথাটা কেউ বলে না, শুধু আগের কথাটাই বলে। কেমনই একটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো ওই কথাটা বলেছেন, সেটাকে আমার আকন্দ ভাই সামনে নিয়ে এসে বিএনপিকে বদনামের ভিতরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আমার একটা বোঝা উচিত, এখন বদনাম না, সত্য কথাটাই বললাম ভাই, এটা বদনাম না, বদনাম বলবো কেন? আমাদের সাথে খুব বড় সম্পর্ক না, সম্পর্ক তো একসাথে আমরা বসে করেছি না, কথাটা হঠাৎ করে আপনার এই একটা বড় দোষ, কথার ভিতরে শুধু কথা বলেন, একজনের কথার ভিতরে কথা বলতে হয় না, এটা আপনি এত জ্ঞানী মানুষে কেন ভুলে যান মাঝে মধ্যে, এই জন্য আপনার জন্য আমার কষ্ট হয়, মহান আল্লাহ পাকের কাছে আমার আকন্দ ভাইকে আল্লাহ হেদায়েত করেন, আকন্দ ভাই আমার কথার মধ্যে আর কোন কথা না বলেন, কথা শুনে তারপরে উত্তর দিলে আমি আকন্দ ভাইয়ের কথার মধ্যে একটা কথাও বলবো না, আমি একেবারে আল্লাহর নামে শপথ করে বলছি আমার আকন্দ ভাই কথা বলার আমি আর বলবো না। আপনি সবারই হাসি মুখ দেখে ভালো লাগছে। জি জি, ভালো লাগছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এখন পর্যন্ত আমরা বিপদের মধ্যে আছি, সবাই বিপদের মধ্যে আছে। অপূর্ব জাহাঙ্গীর সরকার আছে, আমরা যে সবাই আছে, আমাদের ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আগামী দিনে আপনি যেটা চেয়েছিলেন, আমি ওনার কথা ইন্টারাপ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে, আপনি যেটা হাবিব ভাই যেটা বললো এটা একদম ঠিক, এই ঐক্যটা বজায় রাখতে হবে। এবং আমি এক্সপেক্টও করি যে অ্যাজ আ বড় রাজনৈতিক দল বিএনপি ওই ঐক্যটা বজানোর জন্য একটা বড় ভূমিকা পালন করবে সরকারের পাশাপাশি, এটাও আমি এক্সপেক্ট করি। দেখেন, ইন টার্মস অফ আওয়ামী লীগের আজকে যা যা হলো, আমার সামনে 3টি দলের প্রতিনিধি আছেন, আমি এই চ্যানেল ইউজ করেই, যেহেতু এই চ্যানেলটারও একটা ইতিহাস আছে, এটা লাস্ট সেটা করেই মনে রাখি চ্যানেলে আমি বলতে চাই, এই রাজনৈতিক দলগুলোর পেশেন্সটা টেস্ট করা আওয়ামী লীগের উচিত হবে না, এবং সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর ইউনূসের পেশেন্সও টেস্ট করা উচিত হবে না, আদারওয়াইজ wrath will come। দেখেন, অনেকেই বলে হয়তো আওয়ামী লীগের প্রতি অনেকেই কমপ্লেন করে যে আমরা উই ওয়ার টু সফট, তাই না? অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে তো ছিল যে আপনার উচিত ছিল সব যারা যারা আওয়ামী লীগ করতো সবাইকে করে, অনেক করা হয়নি, অনেক আমি মানলাম। সো ডোন্ট টেস্ট আস, ওকে, if you want to test us then it's gonna be hell, so এটা না হয় বেটার আর কি। আমরা এই আলোচনাটা এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, আশরাফ আলী আকন এবং ইমরান ইমন, আপনাদের 3জনকে যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আরেকটি বিষয়ে একটু কথা বলতে চাই। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের আদেশ দিয়েছে হাইকোর্ট, এটা নিয়ে একটু কথা বলবো, একটা ছোট্ট বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। আমরা যে খবরটি নিয়ে বলছিলাম, বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের নির্দেশ। বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন করা হয়েছিল এবং গাজীপুরে 5টি আসন যেখানে ছিল সেখানে 1টি আসন বাড়িয়ে 6টি করা হয়েছিল। সেটি হাইকোর্টের একটি বেঞ্চ রায় দিয়েছেন বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের জন্য। যে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন সেটিকে অবৈধ ঘোষণা করেছে। এটি নিয়ে একটু কথা বলবো, একটু যুক্ত করে নেব এই মামলার অন্যতম রিটকারী বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ডক্টর ফরিদুল ইসলাম, আপনারা যে রিট করেছিলেন, রিটের পক্ষে আপনারা রায় পেয়েছেন, অনেক আন্দোলন সংগ্রাম বাগেরহাটে আমরা হতে দেখেছি, নানান ধরনের, এবং একটা দীর্ঘ একটা লড়াইয়ের মধ্য দিয়ে আপনারা গেছেন, শেষ পর্যন্ত আদালতেও রায় পেলেন। পরবর্তী ধাপ আসলে কি? ইলেকশন কমিশন উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে কিনা?
নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে এটার ব্যাপারে আমরা যখন সংক্ষুব্ধ হয়েছি, যখন ইলেকশন কমিশন গত 4 সেপ্টেম্বর যখন চূড়ান্ত গেজেট দিয়েছে, তখন আমরা আদালতের শরণাপন্ন হতে বাধ্য হয়েছি। এর আগে আমরা ইলেকশন কমিশনের সাথে অনেকবার বসছি, কিন্তু তারা আমাদেরকে কর্ণপাত করেননি। বাট আমরা মনে করি আদালত আমাদের যে আর্জি ছিল সেটা তারা বিশ্লেষণ করছে এবং একটানা 7 দিনের মতো হিয়ারিং হয়েছে এবং প্রায় 10 দিন হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে আজকে আমাদের এই রায়টা দিয়েছে এবং তারা সন্তুষ্ট হয়েছে যে না, আমাদের যে যুক্তি বা আমাদের এই জনপদের যে মানুষের যে দাবি এটা সঠিক এবং সেভাবে করেছে। হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি ইলেকশন কমিশন হয়তো চেম্বার জজ বা উচ্চ আদালতে যাবে, তো সে ব্যাপারে আমাদেরও প্রস্তুতি আছে, কারণ যেহেতু হাইকোর্ট বেঞ্চ আমাদেরকে অলরেডি এ ব্যাপারে বৈধতা দিয়েছে, তো আমরা মনে করি যে আমরা উচ্চ আদালতে আমরা এর ব্যাপারে আমাদের পক্ষে রায় আসবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে আপনাদের রায় কি এসেছে যে এখানে যদি একটা বাড়াতে হয় তাহলে তো গাজীপুর থেকে কমিয়ে ফেলতে হবে? হ্যাঁ, ইলেকশন কমিশনকে ওইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বাগেরহাটে যে 4টা ছিল সেটা 4টাই থাকবে এবং গাজীপুর 6 যেটা করা হয়েছিল অর্থাৎ আসন নাম্বার 198 ওটাকে বাদ দেওয়ার জন্য বলা হয়েছে এবং যে 5টা ছিল ওই 5টা ঠিক রাখার জন্য বলা হয়েছে। অর্থাৎ গাজীপুর যেটা ছিল সেটা ঠিক থাকবে, বাগেরহাটে যেটা ছিল সেটাও ঠিক থাকবে, মানে এই গেজেটের আগে যেটা ছিল সেটা ঠিক রাখার জন্য বলা হয়েছে। নতুন করে যেটা করেছিল প্রজ্ঞাপন দিয়ে সেটাকে বাতিল করা হয়েছে। মানে তাহলে তো অনেক জায়গায় একটু রিঅ্যারেঞ্জ করতে হবে আবার নতুন করে, যে প্ল্যানিং ছিল এই 2টা জেলায় বিশেষ করে। এই জায়গাটাই শুধুমাত্র বাংলাদেশ শুধু একটা আসনই কিন্তু কাটা হয়েছিল, কিন্তু আপনার এই যে ডিলিমিটেশনের যে ব্যাপারটা না, কিন্তু যে আসনটা ওখানে গাজীপুরের যে আসনটা বাড়ানো হয়েছিল, বিভিন্ন আসন থেকে এলাকা নিয়ে তো একটা আসন তৈরি করা হয়েছিল, তার মানে তো আবার ওগুলো আগের জায়গাগুলোতে পুনর্বহাল করতে হবে। ঠিক একই রকম ভাবে আপনাদের ওখানে বাগেরহাটেও সেই আমার মনে হয় যেটা সেটা তো খুবই সিম্পল জিনিস, সেটা হচ্ছে গাজীপুর 5 যেটা ছিল সেই 5টাই ঠিক থাকবে, মানে যেটা যেমন ছিল সেটা সেভাবে থাকবে। তারা নতুন করে জনসংখ্যা বেশি সেভাবে দেখায়, তারা যেটা বাড়িয়েছিল বাগেরহাট থেকে একটা কমিয়ে এনে, তো সেটা এখন এখানে মানে আগের অ্যাডজাস্ট হচ্ছে, মানে আগে যেভাবে ছিল বিগত যে নির্বাচন, দ্বাদশ নির্বাচন যে ফর্মুলা হয়েছে বা যে ধরনের সীমানা নিয়ে হয়েছে সেইভাবে সীমানা ঠিক রেখে করার জন্য আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মানে আদালত কোন ধরনের অবজারভেশন দিয়েছে কিনা? মানে আমরা তো নানান এই ধরনের ঘটনাগুলোতে আমরা দেখি যে আদালত অনেক কথা বলে। অবজারভেশন দিয়েছে, তারা পরিষ্কার বলেছে যে বাগেরহাটের 4টি ঠিক রাখার জন্য এবং ওইভাবে গেজেটকে সংশোধন করার জন্য বলছে এবং গাজীপুরে যেটাকে বাড়ানো হয়েছিল সেটা বাদ দেওয়ার জন্য বলা হয়েছে। কি যুক্তি দেখিয়েছিলেন, মানে আপনারা আদালতে কি যুক্তি দেখিয়েছেন? আমাদের এখানে মূলত হচ্ছে বাগেরহাট হচ্ছে প্রায় 4000 বর্গ কিলোমিটার একটা জেলা, আমাদের বাংলাদেশের 6ষ্ঠ বৃহত্তম জেলা। এখন এখানে ক্লাইমেট ভিক্টিম হওয়ার কারণে বা এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যার কারণে অনেক মানুষ বাগেরহাট থেকে দেখা গেছে গাজীপুর, ঢাকা, চিটাগং বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য যাচ্ছে। তারা ওইখানকার আইডেন্টি কার্ডের জন্য দেখা গেছে ওখানকার ভোটার হয়েছে, কিন্তু তারা আলটিমেটলি বাগেরহাটের সাথে তারা রিলেটেড এবং এখানকার জীবন জীবিকার সাথে তাদের সম্পর্ক রয়েছে, তাদের পরিবারের সাথে সম্পর্ক রয়েছে। তো সেটা আমরা বুঝেছিলাম যে, আর আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের এখানে 2টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইচ্ছে করলে আপনি কিন্তু এখানে টাচ করতে পারেন না। আর এই যে আসনটাকে মানে কমানো হয়েছিল, এটা যুক্তি দেখানো হয়েছিল যে আমাদের ওখানে জনসংখ্যা কিছু কম, বাট আমরা দেখিয়েছিলাম যে এখানে আরো 7-8টা ইউনিট আছে আমাদের থেকে জনসংখ্যা কম। তো ওখানে নির্বাচন কমিশনের যুক্তি হচ্ছে, তারা বলছে যে আমরা 3টা থাকলে সেখানে কমাবো না, বা 2টা থাকলে কমাবো না, বা পাহাড়িকে আমরা ধরবো না। তখন আমরা বলেছি যে না, আমরাও ক্লাইমেট ভিকটিম, আমরা উপকূলের মানুষ, সুতরাং আমাদের এখানে এই যে সুযোগ সুবিধাগুলো এটা খুবই কম। সুতরাং এটা যদি কমানো আনা হয় তাহলে দেখা যাচ্ছে যেমন আমাদের এই ডিলিমিটেশনের পরপরই যে বাজেটটা আসছে বা আমাদের ওখানে যে বরাদ্দগুলো আসছে দেখা গেছে 25% কম আসছে। অর্থাৎ 4টা আসনের জন্য যেটা ছিল সেটা বাদ দিয়ে 3টা আসনের জন্য যেটা প্রাপ্য সেটা তারা দিয়েছে। তো ওই পয়েন্ট অফ ভিউতে আমরা মনে করি যে আমাদের এটা খুবই জোরালো ছিল যে আমাদের উপকূলের মানুষ যেহেতু এখানে আমরা ক্লাইমেট ভিকটিম, এখানে জলবায়ু পরিবর্তনের আমরা অনেক বেশি শিকার, লবণাক্ততার আগ্রাসন আছে। তো ওই সব প্রেক্ষিতে তারা দেখছে যে না, আমরা কিন্তু পাহাড়ি জনপদের মতো আমাদের এই জনপদটাও কিন্তু ডিজার্ভ করে যে আমাদের 4টা আসন ওখানে দরকার, কারণ আমাদের সীমানা অনেক বেশি, কিন্তু ওখানকার নদী নালা, খাল বিল বা বিভিন্ন সুন্দরবনের একটা অংশ আছে, এইসব কারণে ওখানে জনসংখ্যার তুলনামূলকভাবে কম, বাট অনেকগুলো থেকে কিন্তু বেশি আমাদের এইটা। তো
তো সেইভাবে দেখা গেছে যে মাননীয় আদালত আমাদের যে উপস্থাপনা ছিল তারা সেটাতে সন্তোষ প্রকাশ করছে, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। আরেকটা ছিল হচ্ছে আমাদের সাবমিশন, যে আপনি যদি একটা আসন কমিয়ে দেন তাহলে আমাদের ক্যাটাগরিতে বিতে চলে আসে, এ ক্যাটাগরি থাকে না জেলা তখন। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ ছিল যে না, এরকম ক্লাইমেট ভিকটিম যেখানে অনেকগুলোকে টাচ করা হচ্ছে না, সেখানে কেন এইটাকে টাচ করা হবে। জি, তো সেইভাবে আদালত কিন্তু আমাদের সন্তুষ্ট হয়ে প্রকাশ করেছে জি, এবং তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। অপূর্ব জাহাঙ্গীর, কোনো মানে আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই বা কোনো প্রশ্ন যদি ওনার কাছে থাকে? আমি শুধু কংগ্রাচুলেশনস যে আপনাদের ইয়ে হয়েছে আর কি। এখন দেখা যাক সামনে কি হয়। ইলেকশন কমিশন যদি হাইকোর্টে ইয়ে করে, আমি প্রিটি শিওর ওনারাও হাইকোর্টে যাবেন। সো এটা এই যে এভাবেই যে আমরা একটা সিভিল ভাবে একটা মানে কোর্টে যেও একটা সিভিলিটি বজায় রেখে একটা প্রবলেম সলভ করতে পারছি, আমি মানে এটাকেও একটা ধন্যবাদ জানাই যে এই কিন্তু এটাকে আপনি কি বলবেন যে একটা জেলার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আমি এটা পড়ছিলাম যে তারা অনেক দিন ধরে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন সব দল মিলে। সবচেয়ে মজার বিষয় হলো যে এই রিটটা যারা করেছে, জামায়াত ইসলাম সেখানে আছে, বিএনপি আছে, অন্যান্য দল আছে, এখানে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন আছে, নানান পক্ষ এখানে করেছে। এবং এদের আদালত পর্যন্ত যেতে হলো কেন? মানে আমরা এই আন্দোলনগুলো করলে, যেমন শিক্ষকদের আন্দোলনে আমরা দেখেছি যে যখনই প্রধান উপদেষ্টার বাসভবনমুখী যাওয়া লাগবে কেন, মানে তার আগেই এগুলো রিয়াক্ট করে না। বা একজন ধরেন অনশন করছে, মানে যে অনশন শুরু করেছে 2 ঘন্টার মধ্যেই সেটা রিয়াক্ট আমরা কেন করি না, তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করি কেন? দেখেন, আমরা প্রথমত হচ্ছে না, এটা ঠিক না যে আমরা রিয়াক্ট করি না, আমি বলবো যে আমরা রিয়াক্ট করি। এবং স্পেশালি অন্তর্বর্তীকালীন সরকার তো আন্দোলনেই রিয়াক্ট করে, মানে আন্দোলন হলেই উনি হলেও রিয়াক্ট করে এবং খুব প্রম্পটলি করে বলে আমি মনে করি। উনি বাগেরহাট নিয়ে যে আন্দোলনটা হয়েছে, আমি বরং এটা ওয়েলকাম জানাই যে সিভিল ওয়েতে যে আদালতের আশ্রয় নেওয়া যায়। আমরা আদালত বলতেই কিন্তু একটা সবসময় কোর্টের প্রাঙ্গণে চলে গেলাম, একটা সন্ত্রাসী একটা ভাব চলে আসে। কিন্তু আমরা যে সিভিল ওয়েতে একটা জায়গায় ঠিক আছে, এটা কেউ সলভ করতে পারছে না, তাহলে আদালত কি বলে দেখি, আমরা তো এভাবেও ব্যাপারটা দেখি, আমি এভাবেই দেখছি, মানে এই প্র্যাকটিসটা হওয়া ভালো। জি, আমি মনে করি। অনেক ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর এবং ডক্টর শেখ ফরিদুল ইসলাম, আপনাকেও যুক্ত হওয়ার জন্য এই গভীর রাতে ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।